বাংলার একটি প্রবচনে রয়েছে, কোথায় রাম রাজা হয়, কোথায় রাম বনে যায়। এমন ছবি আজকে দেখা গেল কলকাতা বিমানবন্দর থেকে ভবানী ভবন পর্যন্ত। রাজ্য পুলিশের সদর দপ্তরে ভবানী ভবনে এসে পৌঁছতেই সকলের ফোকাস ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। যে মানুষটি আজ থেকে 1.5 মাস আগেও সমস্ত পুলিশ কর্তাদের পোস্টিং দিতেন, আজ তিনি কিনা জেরার শিকার। তাকে জেরার মুখে পড়তে হচ্ছে। গুনে গুনে আদালতের নির্দেশে মোট 15টি প্রশ্ন সেট করা হয়েছে এবং সেগুলি দিতে গিয়ে কার্যত তাকে বেকায়দায় পড়তে হচ্ছে বলেই জানা গেছে। এখন সমস্ত বিক্ষুব্ধরা দলের করুণ পরিণতি দেখে ধীরে ধীরে সকলেই অভিষেককে দোষারোপ করতে শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স তো বেশি নয়, তিনি ভুল করতেই পারেন বলে দলের অনুগত সৈনিকরা মনে করছেন, কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঝড় থামছেই না। আজ বৃহস্পতিবার দুপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তিনি দিদির সঙ্গে রয়েছেন। দিদি যদি তার রক্তের সম্পর্কের ভাইপোকে দলে পদে রেখে দেন তাহলে তিনি তাদের সঙ্গে নেই। অর্থাৎ এই আলটিমেটাম শোনার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তিনিও কি বেসুরো? অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ নিয়ে সব সময় সওয়াল করেছেন ঘাসফুল শিবিরের পক্ষে, কিন্তু আজ প্রথম শোনা গেল তার কণ্ঠেও বেসুরো কথা। তার কারণ কি? তাকে উদ্দেশ্য করেও ডিম ছোড়া হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এই এমনটি ভেবে? এখন ডিমের দাম বাড়বে বলে বিরোধীরা কটাক্ষ করছেন, কিন্তু তারপরেও কি বলা যায় না যে চোর চোর স্লোগানের পর ধীরে ধীরে তৃণমূলের এমএলএ এমপিরাও পর্যন্ত সামাজিক সুরক্ষার কাজেই তারা পর্যন্ত বিজেপি শিবিরের সরাসরি না হলেও নব্য তৃণমূল বা ভালো তৃণমূল প্রার্থী হিসেবে যোগ দিচ্ছেন। এক্ষেত্রে বিজেপি দলের নেতাকর্মীরাও বলতে শুরু করেছেন যে বিজেপি দলের নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসকে হারাতে বিভিন্ন এলাকায় লড়াই চালিয়েছিল, সেই ক্ষেত্রে ভালো তৃণমূল বলে চিহ্নিত নেতানেত্রীরা যদি সত্যিই জয়েন করে যায় অথবা সরকারের পক্ষে কথা বলতে শুরু করে, সেই ক্ষেত্রে 29 সালে অথবা 2031 সালে কি যথাক্রমে এমপি এবং এমএলএ নির্বাচনে অংশ নিতে পারবেন? তারা কোন দলের হয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে যোগদান করবেন? তারা কি সত্যি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন, না বিজেপি দলের হয়ে ধীরে ধীরে নাম লিখিয়ে বিজেপির সৈনিক হয়ে লড়াই করবেন? এমন প্রশ্ন এখন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে পৌঁছে শুভেন্দু অধিকারী এবং তার বাবাকে লক্ষ্য করে তুই তোকারি শব্দ করে বিভিন্ন সময়ে বিভিন্ন কটু কথা বলেছেন। তিনি অমিত শাহকে বিভিন্ন কটু কথা বলেছেন। এটা হয়তোবা তার বয়স কম রাজনীতিক হিসেবেই সকলে দেখছিলেন দলীয় নেতাকর্মীরা, কিন্তু যেভাবে ফোর্সড সিগনেচার অথবা জালসই কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আদালতের নির্দেশে, সেই ক্ষেত্রে কি মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জালে ফাঁসতে চলেছেন? আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিণতি, এই পরিণতির দায়ভার কি তাকেই গ্রহণ করতে হবে, নাকি দায় অন্য কেউ নেবেন? কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের আমল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাধান্য দিয়েছেন, যে কারণে মুকুল রায় দল ছেড়েছিলেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীও যেদিন উপলব্ধি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের দলের সেনাপতি হতে চলেছে, সেই দিনই তিনি যে যে উপহারগুলো পেয়েছিলেন, যে যে পদগুলো পেয়েছিলেন, সেই পদগুলো প্রত্যাখ্যান করে, মানে রাজা হরিশ্চন্দ্রের মতন ধুলিমুষ্টির মতন ছেড়ে দিয়ে তিনি সরকার থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি যে ঝুঁকি নিয়েছিলেন সেই ঝুঁকি অনেক নেতাকর্মীরাই নেবেন না। পাশাপাশি বিজেপি দলও ঠিক করে নিয়েছিল যে শুভেন্দুকেই তুরুপের তাস তৈরি করা হবে, যেমনটি করা হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার অসমে। হিমন্ত বিশ্ব শর্মা অসমে কংগ্রেস নেতা হিসেবে ছিলেন, ঠিক তেমনি বিজেপি তাকে বাজি হিসেবে ধরেছিল। ঠিক তেমনি পশ্চিমবাংলাতেও শুভেন্দু অধিকারীকে
এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরোধী মুখ হিসেবে ধরে নিয়েছিল। কারণ শুভেন্দু অধিকারী সরাসরি বলতেন এই মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাক্তন করে ছাড়বেন। ঠিক তেমনি ভাইপোকে একটা কুৎসিত শব্দ ব্যবহার করে বলেছিলেন তাকে জেলের ঘানি টানানো হবে। এখন কি সেই লক্ষ্যেই ছুটছে বর্তমান শাসক দল, নাকি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগগুলো সেগুলি পুনরায় প্রমাণ করা হবে? চাকরি বালো অথবা অন্যান্য বিভিন্ন রকম সংগঠিত অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে এই বিষয়টি প্রমাণ করা হবে। এখানেও প্রশ্ন উঠেছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে কংগ্রেসের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছে, মূল লক্ষ্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেন আক্রমণ নেমে না আসে? ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের এমএলএরা ভাঙতে শুরু করে দিয়েছেন, তারা ভালো তৃণমূল বা নব্য তৃণমূলে নাম লিখিয়েছেন। ঠিক তেমনি এমপিরাও ধীরে ধীরে নাম লেখাতে শুরু করেছেন ভালো তৃণমূল হিসেবে, তারা বিজেপি শিবিরে ছত্রছায়ায়। এই ক্ষেত্রেও কি বলা যায় না যে বিজেপি কি একাই দোষী, নাকি এটাই কালের নিয়ম? যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পরম স্নেহে কাছে টেনে নিয়েছিলেন এবং দলের বিভিন্ন পদ দিয়েছিলেন, তাদেরকে নেতা নেত্রী তৈরি করেছিলেন, তারাই কিনা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, বিরুদ্ধাচরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ক্ষেত্রে কি দাঁড়ালো যে যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন, যাদের জন্য প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই কিনা আজ পেছন ফিরে অন্যদিকে হাঁটা শুরু করলো? বাধ্য হয়ে কি তারা কংগ্রেস দলের অধীনে চলে যেতে চাইছেন? এই ক্ষেত্রে দলের যে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকার যে ফান্ড রয়েছে, সেই ফান্ড কি মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষত রাখতে পারবেন, না কংগ্রেসের ছত্রছায়ায় গিয়ে মিলেমিশে একাকার হবে? এখন কংগ্রেস দলের নেতা নেত্রীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে যদি রাহুল গান্ধীকে তাদের আগামী দিনের সভাপতি হিসেবে মানতে অসুবিধে না থাকে, তাহলে বিজেপি দলের প্যারালাল সংগঠন যেমন গড়া সম্ভব হবে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়দের নিতেও তাদের অসুবিধে নেই। এবং রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন করেন, সেই ক্ষেত্রে কি দর কষাকষির বিষয়ে আসবে কিনা? আগামী দিনে প্রদেশ কংগ্রেসের সভানেত্রীর পদ কি মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন কিনা এবং তিনি আদৌ জয়েন করবেন কিনা, এসব এখন সামনে আসছে লাখ টাকার প্রশ্ন হিসেবে। যদিও শেষমেশ কি হয় তা অবশ্য বলবে সময়। নমস্কার।